ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি নিজে অভিনয় নিয়ে আরো অনেক বেশি সিরিয়াস হয়েছি। আগে আমি এতটা সিরিয়াস ছিলাম না। অভিনয়টা আগে যতটা সহজ মনে হতো, এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি অভিনয়টা খুব কঠিন একটা বিষয়। তো অঞ্জনদা সবসময় চান যে না শুনে, সবসময় খালি না শুনে আরো বেশি বলা, আরো বেশি তর্ক করা, আরো বেশি পার্টিসিপেট করা। মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করেছি যে আমি কি এই সিনেমাটা করছি বলে একটু মৃণাল সেনের দিকে ঝুঁকে গেছি বেশি। এটা নিয়ে আমি এখনো দ্বিধাগ্রস্ত। মানে আমি এখনো খুব একটা শিওর নই যে আমি ফুল টাইম অ্যাক্টর কিনা। প্রাইভেটাইজেশন চলে এসছে এমন জায়গায়, কর্পোরেটাইজেশন চলে এসছে এমন জায়গায়, এই জব সিকিউরিটি বলতে আমাদের মাথায় যে ধারণাগুলো ছিল সেগুলো আর এক্সিস্ট করে না। কোচবিহার থেকে কলকাতা, তারপরে এই তিলোত্তমায় যাদবপুর ইউনিভার্সিটি, থিয়েটার, গান এবং অভিনয় তো রয়েছেই পর্দায়। সবটা নিয়ে আজকের আড্ডায় শাওন চক্রবর্তী। ওয়েলকাম তোমাকে। তো প্রথমে তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোচবিহার থেকে কলকাতা, আগে এটা একটু শুনি যে কতটা সময় কোচবিহারে কেটেছে, না ছেলেবেলাটা, তারপর বোধহয় কলকাতা। মানে একটা সময় ধরো আজকে থেকে বেশ কয়েক বছর আগে লোকে যখন জিজ্ঞেস করতো যে বড় হওয়া কোথায়, তখন বলতাম কোচবিহারে। তবে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে ওটা বেসিক্যালি ছোটবেলা ছিল। কাজে বড় হওয়া কলকাতায়, ছোটবেলাটা কেটেছে কোচবিহারে। এবার বহু বছর হয়ে গেছে কলকাতায় থাকছি। কোচবিহারের মতো বদলে গেছে, আমি আমার মতো বদলে গেছি, কলকাতাও বদলেছে, সবটাই বদলেছে। সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এখন। কারণ যখন অনেকদিন পর পর বাড়ি যাওয়া হয়, যে আমি যে কোচবিহারটায় থাকতাম সেই কোচবিহারটা তো অবভিয়াসলি আর এক্সিস্ট করে না, সেটা পাল্টে গেছে। প্রথম একটু খারাপ লাগতো যে আমি তো গিয়ে বহুদিন আগের একটা জিনিস খুঁজছি, সেটা অবভিয়াসলি পাওয়া সম্ভব নয়। কিন্তু এখন বেশ ইন্টারেস্টিং লাগে, ওই বদলটা খুব ইন্টারেস্টিং। কলকাতায় আসা কি ইউনিভার্সিটির জন্য, পড়াশোনা, থিয়েটার সবটা নিয়েই কি? কলকাতায় থাকা শুরু পড়াশোনার সূত্রে, একদমই এইচএস পাশ করার পর পড়তে আসা, সেটা মূল উদ্দেশ্য ছিল তখন। এবার স্বাভাবিকভাবেই বড় শহরে অন্যান্য জিনিসের সুযোগ সুবিধাগুলোও বেশি। মফস্বলে সেখানেও ছোটবেলা থেকেই আমি নাটক করেছি। কলকাতায় এসে সেই সুযোগগুলো বেশি, অনেক বাইরের থিয়েটার দেখা যেত, বাংলা থিয়েটারের বাইরের প্রচুর থিয়েটার দেখা যেত, অন্যান্য প্রচুর পারফর্মিং আর্টসের সাথে পরিচিত হওয়া যেত। সেইটা খুব ইন্টারেস্টিং ছিল ওই সময়টার কথা যদি আমি বলি। তো মাঝখানে বহুদিন নাটক করিও নি আবার, কিন্তু নাটকে অভিনয় করিনি, মিউজিক করেছি বা ব্যাকস্টেজের কাজ করেছি, অন্য বিভিন্ন কাজকর্ম করেছি। এই থিয়েটার, পড়াশোনা, এখনো পড়াশোনা চলছে, এবং গান বাজনা সবকিছুর মাঝখানে অঞ্জন দত্ত চলে আসা এবং চালচিত্র এখন। এই চালচিত্র এখনের পর তোমার কি মনে হয় যে তোমার অভিনয় কেরিয়ার, লাইফস্টাইল কিছুটা বদলেছে? লাইফস্টাইল যদি বলি, আমি একটা জিনিস এই মুহূর্তে মনে পড়ছে, হয়তো দেখো ডেফিনেটলি হয়তো আমার আরো আধ ঘন্টা পরে আরো অনেক কিছু মনে পড়বে এই প্রশ্নটা নিয়ে যদি ভাবি, কিন্তু এই মুহূর্তে যেটা মনে পড়ছে যে একটা জিনিস আমি চেষ্টা করছি, এখনো পুরোপুরি পেরে উঠেছি সেটা বলবো না, যে নিজের ফাঁকা সময়গুলো সেইগুলো ঠিক কি করা উচিত সেই সময়, যাতে জীবনে নিজের স্কিল ডেভেলপ করতে পারি আমি। প্রচুর সময় এরকম হয়েছে যে ধরো পরপর দুদিন ছুটি আছে, সেই দুদিন জাস্ট কিছুই করলাম না, ঘুমিয়ে হেসে খেতে কাটিয়ে দিলাম। তবে বড় হওয়ার সাথে সাথে একটা জিনিস বুঝতে পেরেছি যে ওই সময়টা যত বেশি সিনেমা দেখে বা অন্য বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে নিজেকে যতটা এক্সপ্যান্ড করা যায় ততটা নিজের জন্য ভালো। এই যে একটা বদল নিজের মধ্যে লক্ষ্য করেছো। আর যদি অভিনেতা হিসেবে বলি, চলচ্চিত্র এখন রিলিজের পর থেকে ইন্ডাস্ট্রির মানুষ, বন্ধু বান্ধবের এই অ্যাপ্রিশিয়েটটা কতটা পেলে তুমি? ডেফিনেটলি অনেকটাই পেয়েছি, কারণ এটা তো একটা অনেক মানুষ দেখেছেন এই কাজটা, প্লাস অঞ্জনদা এখানে একটা বড় ব্যাপার। অ্যাপ্রিসিয়েশন প্রচুর পেয়েছি, তবে তার থেকেও আমার নিজের যেটা ইন্টারেস্টিং লাগছে ইদানিং, যে আমি নিজে অভিনয় নিয়ে আরো অনেক বেশি সিরিয়াস হয়েছি। আগে আমি এতটা সিরিয়াস ছিলাম না, এবং অভিনয়টা আগে যতটা সহজ মনে হতো, এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি অভিনয়টা খুব কঠিন একটা বিষয়। কতটা প্যাশনেট তুমি, আগে যতটা না বুঝতে তার থেকে কি বেশি বেড়ে গেছে এই ছবির মাধ্যমে? যখন থেকে আমি থিয়েটার করা শুরু করেছিলাম বা অভিনয় করা শুরু করেছিলাম, তখন আমার খুব একটা বোধ বুদ্ধি ছিল না, আমার 4-5 বছর বয়স। কাজেই এমন না যে খুব বড়বেলায় খুব কনসিয়াস চয়েস হিসেবে আমি অভিনয় করতে শুরু করেছিলাম, কিন্তু তখন একভাবে ডেফিনেটলি প্যাশন ছিল। তখন ব্যাপারটা আরো অনেকটা বেশি
ফান ছিল, মানে ফান হয়তো এখনো, তখন ছিল খেলার মতো। এই যে মজা করতে করতে, হ্যাঁ ফাইনাল এক্সাম শেষ, এবার বসন্ত উৎসব হবে, সবাই মিলে একসাথে নাটক করা শুরু হলো। এটা মোটামুটি একটা রিচুয়ালের মতো ছিল। তো বড়বেলাতেও এক রকমের ফান আছে, সেটা বড়বেলার মতো, এবং বড়বেলার প্যাশনটাও অন্য আরেক রকমের প্যাশন ছিল। মানে কারণ দেখো, এগুলো অড জব, এগুলো একদম জিরো প্যাশন নিয়ে করা কখনো সম্ভব না। এই যে রিলিজ হলো এবং অঞ্জন দত্তের পরিচালনায় অঞ্জন দত্তের অভিনয় করা, এটা ভাবলে তোমার কেমন? প্রথম দিকে যখন মানে ভাবছিলে চরিত্রটা নিয়ে, তখন কতটা ডিফিকাল্ট মনে হয়েছিল? এই উত্তরটা মনে হতে পারে খুব ডিপ্লোম্যাটিক, কিন্তু খুব অনেস্টলি বলছি, প্রথমেই একটা ছেলেকে যদি হঠাৎ করে এরকম একটা চরিত্রের কথা বলা হয়, তার একটু হলেও হয়তো চিন্তা হবে, কারণ এটা খুব বড় দায়িত্ব ব্যাপারটা। কিন্তু আমি প্রথমেই যেটা ডিসাইড করেছিলাম যে ওই দিকটা আমি নিজেকে ইন্ডালজ করবো না, কারণ যদি আমি এখন শুরু করি কি কি হলে আমার দুশ্চিন্তা হতে পারে, কি কি হলে আমি প্রচন্ড টেন্স ফিল করব, সেটা করলে আমার পক্ষে কাজটা করা সম্ভব না। এটা তো একই সাথে খুব উত্তেজনামূলক একটা খবর ছিল আমার কাছে, আমি সেই উত্তেজনাটা নিয়ে প্রচন্ডভাবে এনজয় করেছি। এবার কিছু কিছু জিনিস নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল, যেমন ধরো যে অঞ্জনদার চরিত্রে অভিনয় করব, অঞ্জনদাও সেখানে স্ক্রিনে আছেন, বেশিরভাগ সময়টাই স্ক্রিন শেয়ার করছি অঞ্জনদার সাথেই। এবং অঞ্জনদার, যেটা আমি বহু জায়গায় বলেওছি অলরেডি, যে অঞ্জনদার প্রচুর মিমিক্রি মার্কেটে আছে, সেটা ভালো হোক খারাপ হোক মধ্যমানের হোক, বিভিন্ন মানের প্রচুর মিমিক্রি আছে। এইবার আমি যেটা করতে চলেছি সেটা কখনোই মিমিক্রি নয়, তো কিভাবে সেটাকে আলাদা করব? এবং এই যে এই ব্যাপারটা হচ্ছে, যে লোকটার চরিত্রে অভিনয় করছি সে লোকটাও স্ক্রিনে আছে, এইটা আমার কাছে খুব এক্সাইটিং একটা ব্যাপার ছিল। আমি অঞ্জনদাকে বলতাম যে কি করবো বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না অনেক জায়গায়। বলে ঠিক আছে তুই কর না, তুই এনজয় করছিস তাহলে? হ্যাঁ অফকোর্স আমি এনজয় করছি প্রচন্ডভাবে। আর উনি বলেছিলেন যে ছোট ছোট কিছু জিনিসপত্র নে, কিন্তু অ্যাটিটিউডটা নে, হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজের বদলেও অ্যাটিটিউডটা কোত্থেকে আসছে সেটা বোঝে, এবং সেই অ্যাটিটিউডটা নেয়া, এই কথাটা উনি বারবার বলতেন। তো আমি চেষ্টা করেছি সেগুলো ফলো করার, আর বাকিটা তো তারপর এনজয় করতে করতে হয়ে গেছে। বন্ধু বান্ধবরা কি বলে যে তুমি তোমার মতো কথা বলছো কিন্তু বলছে অঞ্জন দত্ত? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, নিজের একটা পুরনো ইন্টারভিউ, সেটা কিন্তু আমি বলছি চালচিত্র এখনে অভিনয় করার ব্যাপারে আমি জেনেছি তারও অনেক আগে, মানে এটা প্রায় আজকে থেকে বছর 3-3.5 আগে। বরং এখন আমি একটু কনসিয়াসলি হাত পা কম নাড়াচ্ছি, কিন্তু আমার কথা বলতে বলতে এইটা করা বা এইরকম করা এগুলো আমি নর্মালি করি কথা বলতে গিয়ে। তো সেটা কিছুটা যখনই আমি কনসিয়াসলি এই চরিত্রটার জন্য কাজ করা শুরু করেছিলাম, তখন একটু হলেও সেগুলো ট্রিগার্ড হয়েছে ডেফিনেটলি। এবং সানগ্লাসও আগে পড়তাম, এখনো পড়ি। কালার চয়েসগুলো ধরো কালো নীল, সেগুলো আগেও পড়তাম এখনো পড়ি, কিন্তু সামহাও এখন তুই কিন্তু পুরো অঞ্জন দত্ত হয়ে যাচ্ছিস তুই, কিন্তু এগুলো আমি আগেও করতাম এখনো করি, জাস্ট লোকে ওইভাবে এখন দেখছে, কিন্তু আমি এনজয় করছি সেই ব্যাপারটা, মজার একদম। মানে অন্য কেউ মনে করলেও তো চট করে এসে বলছে না, কিন্তু বন্ধুরা বলে দিচ্ছে, এবং মানে আমার বেশ ভালো লাগছে, এনজয় করছি এই ব্যাপারটা। একটা সিনেমা বেরিয়েছে সেটা নিয়ে এই উন্মাদনাটা ডেফিনেটলি একটা এনজয়েবল জিনিস, ক্যারিয়ারের একটা রিমার্কেবল কাজ, যেটা একদমই তাই তোমার কাছে। তো যদি বলি যে অঞ্জন দত্ত, মানে অঞ্জন দত্ত একটা পাগলামি আছে, অঞ্জন দত্তের একটা স্টাইল আছে, তার একটা অ্যাটিটিউড আছে, তার এই ছোটবেলাটা, মানে তার তোমার যে বয়সের অঞ্জন দত্ত ছিল খানিকটা কি তোমার মধ্যে আছে? এটা তোমার কি মনে হয় এতদিন অভিনয় করে বা এতদিন মানুষটার সাথে মিশে? দেখো কিছু জিনিস ডেফিনেটলি আছে, এটা আমি এই কনফিডেন্স থেকে বলছি। মানে ডেফিনেটলি অঞ্জনদা একজন সম্পূর্ণ আলাদা মানুষ, আমি একজন সম্পূর্ণ আলাদা মানুষ। আমাদের বেড়ে ওঠা, আমাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছুই অনেক আলাদা, কিন্তু আমি যতটুকু অভিনয় বুঝি, আমার মনে হয় অভিনয় করতে গেলে তো ওইটুকু রিলেট করা দরকার একটা মানুষের সাথে, আর সেটা খুব অনেস্টলি রিলেট করা দরকারই। ওই পয়েন্টটায় ডিসঅনেস্ট হলে সেটা ধরা পড়ে, সেটাকে লুকোনো যায় না। ফলত আমি অনেকদিন ধরে এই প্র্যাকটিসটার মধ্যে থেকেছি যে আমার এবং রঞ্জনের মধ্যে কি কোনো মিল আছে? ডেফিনেটলি অনেক মিল আছে। আমিও এবার সেই মিলগুলো আমার পক্ষে না হঠাৎ 1 মিনিট 2 মিনিটে বলে ওঠা সম্ভব নয়, কিন্তু আমি ছোট ছোট যদি বলতে হয়, আমি বলছি যে ধরো একটা ছেলে কলকাতাতে এসছে অনেক এক্সপেকটেশন নিয়ে বাইরে থেকে, যে একটা বড় শহর, সেই বড় শহরটা ডেফিনেটলি অনেক কিছু দেবে, এত নামি একটা শহর, কিন্তু কিছুর সাথেই মিলছে না, যা ভাবছে কিছুই পোষাচ্ছে না এক কথায়। এবং
তারপরেও একভাবে শহরটা ভালো লেগে যাচ্ছে, এমন না যে শহরটাকে একদম কিছুই ভালো লাগছে না। শহরটার ওই এনার্জিটা, ওই কেওয়াসের মজা যেটা বারবার সিনেমাতেও আসছিল, সেটা সামহাও ভালো লেগে যাচ্ছে। সেইটা একটা বড় জিনিস যেটা আমি প্রচন্ডভাবে রিলেট করি। তা বাদ দিলে আরো অনেক কিছু আছে যেটা আমি মানে এই মুহূর্তেই এক্ষুনি বলে ওঠা সম্ভব নয়, কিন্তু তারপরেও ডেফিনেটলি দুজন মানুষ আলাদা মানুষ, দুজনের বড় হওয়া আলাদা, এবং সবচেয়ে বড় কথা কমপ্লিটলি দুটো আলাদা সময়ে বড় হচ্ছে। সেই সময়টার পার্থক্যটা তো মেলানো সম্ভব নয়। কিন্তু ডেফিনেটলি আমার ধারণা শুধু আমার কেন, আরো অনেকের সাথেই হয়তো এই চরিত্রটার মিল আছে। অনেকের সাথেই হয়তো যে কোনো বড় শহরেরই একটা ওইরকম লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ একটা কাজ করে। এই ছবির মাধ্যমে মানে মৃণাল সেন এবং অঞ্জন দত্ত, তাদের তো একটা ইকুয়েশন, সম্পর্ক, বন্ধুত্ব, মানে ঝগড়াটাও তাদের একসাথে হতো, মানে এইরকম। তো তুমি কতটা একাত্ম হলে অঞ্জনদার সাথে যদি বলি? দেখো, আমি এমনিতে প্রচন্ডভাবে যে অঞ্জনদার সাথে চিৎকার চেঁচামেচি করে তর্ক করি সেটা নয়, কিন্তু অঞ্জনদা সবসময় চান যে না শুনে, সবসময় খালি না শুনে আরো বেশি বলা, আরো বেশি তর্ক করা, আরো বেশি পার্টিসিপেট করা, সেটা উনি এনকারেজ করেন সবসময়তেই। কিন্তু অঞ্জনদার সাথে এই তর্কটা করি না মানে কোথাও এই তর্কটা করি না সেরকমটা নয়, বহু জায়গাতেই সেই তর্কটা হয়। কিন্তু একাত্মতা তো ডেফিনেটলি হয়েছে। মানে প্রথম যেদিন কথা বলতে গেছিলাম এবং আজকে দাঁড়িয়ে সম্পর্কটা যে জায়গায়, সেই দুটোর মধ্যে অনেক পার্থক্য। কারণ প্রায় 2 বছর ধরে লোকটাকে চিনি, একাধিক কাজ করেছি ওনার সাথে। সেই জায়গা থেকে মাঝে মধ্যে আমার মনে হয় আগে ওনার কথা আমি যতটা বুঝতে পারতাম, ডিরেকশনগুলো বুঝতে কিছু জায়গায় আমার একটু কনফিউশন হতো, সেগুলো হয়তো এখন তার থেকে বেটার পারি। আবার কিছুদিন পরে মনে হয় তখন কেন এটা ভাবছিলাম, আসলে তখনও বুঝিনি, এখন হয়তো বেটার বুঝছি। সেইগুলো তো থাকবেই, কিন্তু আমি এনজয় করি এই পুরো ব্যাপারগুলো। কারণ যে জিনিসগুলো নিয়ে সচরাচর কেউ ডেকে বলে না যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক কর, সেটা একটা লোক যদি বলে, সেটা ডেফিনেটলি খুব মানে এনকারেজিং তো লাগেই। মৃণাল সেনকে কতটা জানতে, কেমন 90 দশকে হয় বেড়ে ওঠা তোমার, এবং সেই সময় মৃণাল 90 দশকে বেড়ে ওঠা বললে ভুল, কারণ 90 দশকে জন্ম মানে প্রথম দিকে যদিও, কিন্তু তখন আর কতটুকু মানে মৃণাল সেনকে বোঝার মতো বোধ বুদ্ধি একদমই সেটা তখন ছিল না। তারপরে নিশ্চয়ই ছবি দেখেছো এবং এই কাজের মাধ্যমে অনেকটা কি জানা হয়েছে? আগে একভাবে মৃণাল সেনের সিনেমা দেখা হয়েছে ডেফিনেটলি, যেরকম ভাবে সবাই দেখেছে। কিন্তু যখন এই কাজটা করা শুরু করলাম, তখন স্বাভাবিকভাবেই আরো বেশি সচেতনভাবে মৃণাল সেনের সিনেমা দেখা শুরু, আরো মানে জাস্ট অডিয়েন্স হিসেবে না দেখে সিনেমার নুয়ান্সেস গুলো বুঝতে মানে বোঝার চেষ্টা করা, এবং সেই সূত্রে একভাবে মানুষটাকে বোঝা। তার পাশাপাশি অঞ্জনদার কাছে আমি প্রচুর গল্প শুনেছি মৃণাল সেনের, যে যার সাথে হয়তো সরাসরি মৃণাল সেন কি মানে মৃণাল সেনের সিনেমা দেখে যে মৃণাল সেনকে চিনছি, হয়তো সরাসরি তার সাথে সবসময় যোগাযোগ নেই। ফলত দুটো মিলিয়ে অন্য আরেকভাবে চেনা মৃণাল সেনকে। এবং আরেকটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটা আমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করেছি, যে আমি কি এই সিনেমাটা করছি বলে একটু মৃণাল সেনের দিকে ঝুঁকে গেছি বেশি? সেটা নয়, মানে এখন আরো যেহেতু ওই যেটা বলছিলাম নুয়ান্সেস গুলো বোঝার চেষ্টা করে সিনেমাগুলো দেখা শুরু, তাতে আমার মনে হয়, সেটা আগেও হয়তো মনে হতো, আমি ঠিক জানি না, মানে মৃণাল সেনের মতো আধুনিক ফিল্ম মেকার বাংলায় খুব কমই এসছেন। মানে আরো অনেক বড় বড় মহান ফিল্ম মেকার আছেন ডেফিনেটলি, আমি এই তুলনায় ঢুকছি না, কিন্তু আধুনিক সিনেমা বলতে যা বোঝায়, বা ধরো এই নিউ ওয়েভ আসার পর যেভাবে সিনেমার ল্যাঙ্গুয়েজটাই ভেঙে চুড়ে অন্য একটা জায়গায় চলে গেল, সেই রকম তো মৃণাল সেনের আগে কেউ করেননি বলেই আমার ধারণা। এবং সেখান থেকে আজকের সময় দাঁড়িয়ে আমার মনে হয় একটা লোক কিভাবে অত বছর আগে এই পাগলামগুলো করে উঠেছে। এবং তখন সিনেমা বানানোটা এত কঠিন ব্যাপার ছিল, তখন ওই রকম মানে তার জন্য একটা জায়গান্তিক ক্ষমতা দরকার, তা বাদ দিয়ে ওই রকম মুহূর্তগুলো ক্যাপচার করা বা ওটা সম্ভব না, এটা অসম্ভব একটা ব্যাপার। সেলুলয়েডে গিয়ে ওই শ্যুটগুলো করা, এবং প্রচন্ড ইনোভেটিভ হওয়া দরকার, প্রচন্ড ইমাজিনেটিভ পাওয়ার থাকা দরকার, তা বাদ দিয়ে সম্ভব নয়। মানে জাস্ট একটা ছকে বাঁধা গল্প একদম নয়। ছকে বাঁধা গল্প বলতে যা বোঝায় সেটাকে কমপ্লিটলি ডিনাই করে দিয়েছিলেন একটা লোক তার ফিল্ম মেকিং এর মধ্য দিয়ে। তোর সাথে গান হয়েছে? হ্যাঁ, 2-3 দিন হয়েছে। মানে গান হয়েছে বলতে নিজেদের মতো আড্ডায় গান হয়েছে। গান নিয়ে কিছু বললো? কারণ তার গান এবং তুমিও একটা মানে গানের সাথে যুক্ত, গিটার বাজাও, তো সেই জায়গাটা নিয়ে কিছু বললো তোমার?
অঞ্জনদা যেটা বলেছেন যে তুই যদি মানে তুই কি নিজে গান করিস না, মানে গান করিস বলতে নিজে গান বানাস, তাহলে সেগুলো আরো কনসিয়াসলি করছিস না কেন, তাহলে সেগুলো কর। কিন্তু তা বাদে যে প্রচুর মানে অভিনয় নিয়ে বা সিনেমা নিয়ে যত কথা হয়েছে তত কথা গান নিয়ে হয়নি। এবং মানে এটা আমার মনে হয়, একদমই আমার মনে হয় যে অঞ্জনদা সবচেয়ে বেশি পরিচিত হয়তো সিঙ্গার সং রাইটার হিসেবে, কিন্তু অঞ্জনদা বেশিরভাগ সময়তেই কথা বলেন সিনেমা নিয়ে এবং অভিনয় নিয়ে। এবং কেন বলেন সেটা আমি বুঝতে পারি, কারণ হয়তো মানে আমি জানি না, আমি কিন্তু মানে অঞ্জনদা হয়তো সম্পূর্ণ একটা অন্য জায়গা থেকে করেন, হতেই পারে, কিন্তু তার থেকেও অঞ্জনদা অনেক বেশি মজা পান হয়তো সিনেমা এবং অভিনয়ে। যতটা না বেশি উনি মিউজিক নিয়ে ইনভলভ থাকেন, তার থেকে অনেক বেশি সিনেম্যাটিক্যালি ভাবা একটা স্ক্রিপ্টকে এবং অভিনয়, এইগুলো নিয়ে উনি আমার ধারণা অনেক বেশি আরো ভাবেন এবং আরো অনেক বেশি ইনভলভ থাকেন। মানে তাই বলে কখনোই আমি সিঙ্গার সং রাইটার হিসেবে অঞ্জনদাকে ছোট করছি না, বা আমি কেউ নইও। আচ্ছা, এই ছবির আগে আমি যদি বলি যে কতটা অঞ্জন দত্ত সম্পর্কে মানে তুমি জানতে বা তার ছবি দেখতে, তার গান শুনতে, সেভাবে কি দেখা হতো? মানে দর্শকের চোখ দিয়ে আমি বলছি, এখন কতটা বরাবরই আমার মনে হতো ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে মানে একদম শিশুকাল থেকে না, কিন্তু আজকে দাঁড়িয়ে যে বয়সটাকে ছোটবেলা হিসেবে অ্যাড্রেস করা যায়, যে অঞ্জনদা একজন বিভৎস ভালো অ্যাক্টার, মানে অত ভালো অ্যাক্টার খুব খুব কম আছে। এবার কিন্তু মানে যত বয়স বেড়েছে তত বুঝতে পেরেছি যে ওইভাবে আলাদা আলাদা করে একজন মানে অ্যাক্টার, সিঙ্গার সং রাইটার, ফিল্ম মেকার ওইভাবে দেখা সম্ভব না একটা মানুষকে। সবটা মিলিয়ে একটা গোটা মানুষ, মানে এটা তো আর মানুষ ব্যাপারটাই এরকম। তো আমি অঞ্জনদার প্রচুর সিনেমা দেখেছি, অঞ্জনদার প্রচুর অভিনয় দেখেছি, সেটা এই কাজটার আগে থেকেই। কিন্তু গান সেভাবে এইবার অঞ্জনদার অনেক গানই আমি শুনেছি, কিন্তু সেই প্রচুর গান ছিল যে গানগুলো আমি শুনিনি অঞ্জনদার, যেগুলো এই কাজটার সূত্রে আমার সেভাবে মানুষটাকে চিনতে গিয়ে আমার সেই গানগুলো শোনা শুরু, সেইগুলো আগে আমার সেভাবে হয়নি। এই কাজটার মধ্যে দিয়ে আমি আরো অনেক অঞ্জনদার প্রচুর গান শোনা শুরু করেছি। অঞ্জন দত্তর মৃণাল সেনের একটা রাজনৈতিক মতামতে একটা মানে ভেদ ছিল, তো সেক্ষেত্রে সেই নিয়ে তোমার সাথে কখনো আলোচনা হয়েছে, বা তোমার সাথে অঞ্জনদার রাজনৈতিক মতামত কতটা মিলেছে? মৃণাল সেন এবং অঞ্জন দত্তর রাজনৈতিক মতপার্থক্য নিয়ে আলোচনা হয়েছে ডেফিনেটলি, কারণ এই আলোচনাটা বাদ দিয়ে আমাদের পক্ষে সিনেমাটাই করা সম্ভব হতো না। তবে দেখো, এই রাজনৈতিক মতানৈক্যটা তো দলকেন্দ্রিক মতানৈক্যের মতো নয়। একজন নিজেকে বলতেন প্রাইভেট মার্কসিস্ট, আর একজন নিজেকে তিনি ইন্ডিভিজুয়ালিস্ট এবং এক্সিস্টেন্সিয়ালিস্ট। এবার এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা একজন মানুষ সে যদি বামপন্থী না হয় তার পক্ষে হওয়া সম্ভব নয়, কারণ এই এক্সিস্টেন্সিয়ালিজম টোটালি যেটা তৈরি হচ্ছে গত শতকে, সেটা আসছেই কমিউনিজমের একটা ফেজের মানে তার কন্ট্রাডিকশন, কনফিউশন, সেই জায়গা থেকেই মানে নিৎসে যে এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলছেন সেটা কখনোই মানে তারপরে প্রায় 100 বছর পরে যখন সার্ত্রে, কামু, কাফকা এরা যে এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলছেন তার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে সেই সময়ের মধ্যে। তো দুজনই বড় অর্থে বামপন্থী মানুষ। এবার বামপন্থার ভেতরের একটা ডিবেট, তো সেটা মৃণাল সেন এবং অঞ্জন দত্তের মধ্যে ছিল বরাবরই। যদি বলি যে আমার সাথে অঞ্জনদার রাজনৈতিক মতপার্থক্য কতটা, সেটা আবার ঠিক এই রিভার্স কিছুটা, কিন্তু মানে আমি ঠিক এই ছকে পুরোটাকে ফেলতে পারবো না, কারণ আমার রাজনৈতিক বিশ্বাস অবিশ্বাস সেটা কিছুটা অঞ্জনদার সাথে মেলে, কিছুটা অঞ্জনদার সাথে মেলে না। মানে কমপ্লিটলি পোল অ্যাপার্টও নয়, আবার একদম একটা সেম পজিশনে আছি সেটাও নয়। মজার ব্যাপার হচ্ছে যে এই মতামতগুলো খুব ওপেনলি আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে কোনো মানে দ্বিধা রাখতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তো এই যে অভিনয়ে আসাটা, তো তুমি তো বলছিলে যে থিয়েটার করো এবং অভিনয় যে ক্যামেরার সামনে করবে সেটা কখনো ভাবোনি, তারপর পর যে সুযোগ আসা অভিনয়, এই কাজটার পর তোমার কি মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি থেকে আরো বেশি সুযোগ আসা উচিত, বা নিজেকে কিভাবে দেখতে চাইছো? হ্যাঁ, ডেফিনেটলি যে কোনো অ্যাক্টরই এক্সপেক্ট করে তার কাছে আরো বেশি কাজ আসা উচিত এবং বেশি ভালো কাজ আসা উচিত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটোই চাইছি, তবে মানে আমি চাইছি আর একটু ভালো কাজ করতে, আর একটু মন দিয়ে সময় নিয়ে যে ভালো কাজ করা, যেই কাজগুলো নিজেরও মনে থাকবে, যারা দেখছেন তাদেরও মনে থাকবে। মানে জাস্ট এলো চলে গেল। কারণ দেখো, এখন আজকে থেকে 10 বছর আগেও বাংলায় বাংলা কেন, সারা পৃথিবীতে যে পরিমাণ কাজ হতো, এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে বা ওটিটি চলে আসার পর বছরে কত কত কাজ বেরোচ্ছে, খালি বাংলাতেই দেখো না।
সেই অর্থে তো আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি, টালিগঞ্জ তো ছোট ইন্ডাস্ট্রি, মানে ভারতবর্ষের অন্যান্য আমি যদি বলি সাউথ কিংবা মুম্বাইয়ের তুলনায়, তাতেই কত কাজ হচ্ছে, তুমি কটার খোঁজ রাখতে পারো বা কটার খবর জানতে পারো, বা সেগুলো আসছে, এসে হারিয়ে যাচ্ছে, বেরিয়েছে, লোকে দেখেওছে হয়তো, তারপর সেগুলো কোথায় গেছে কেউ জানে না। তুমি ধরো এই আজকেই আমি যখন বাড়ি থেকে আসছিলাম, রাস্তায় কত পোস্টার দেখছিলাম সিনেমার, সেগুলো কোথায় বেরোচ্ছে, কবে বেরোচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানাই নেই, খোঁজ নেই। তো আমি চাইছি এরকম কাজ করতে যেগুলো লোকের মনে থাকবে বা আমার নিজেরও মনে থাকবে, এইরকম কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি করতে চাইছি। পরিচালকদের থেকে ফোন পেয়েছো? বা অনেক সময় শুভেচ্ছা জানাতেও ফোন করে, কাজ ভালো হলেও অনেকে জানায়, তো এইরকম কোনো ফোন করে? পেয়েছি, পরিচালকদের থেকে পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা বন্ধু বান্ধব তাদের থেকে পেয়েছি, যারা ডিওপি তাদের অনেকের থেকে পেয়েছি ফোন। প্রচুর মানুষ ফোন করেছেন, যা এবং স্বাভাবিকভাবেই বেশিরভাগই যারা ফোন করেছেন তাদের সাথে ব্যক্তিগত সম্পর্কও আছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়েও প্রচুর মানুষ ফোন করেছেন কারো কাছ থেকে একটা নাম্বার পেয়ে বা জোগাড় করে। সেটা খুব, আমার খুব ভালো লাগছিল এই জিনিসটা, অবভিয়াসলি, মানে এই অ্যাপ্রিসিয়েশনটা। হ্যাঁ, পরিবারের কথা বলো, যে যখন কলকাতায় কি একাই থাকতে শুরু করো নাকি পরিবারও ছিল? না, বাবা মা তো ওইখানে থাকতেন, এখনো থাকেন, কারণ ওইখানেই ওনাদের কাজকর্ম ওইখানেই। এখন ভাইও এখানে থাকে, আমিও এখানে থাকি, দুজন একসাথে থাকি। যে মানে পড়াশোনা চলছে, পিএইচডি করছো, কিন্তু পাশাপাশি অভিনয় করছো, এটাতে পরিবারের কতটা সাপোর্ট ছিল অভিনয়ের জন্য? আমি প্রথম অভিনয় করা শুরুই করেছিলাম বাবার সাথে, ফলত ওই মানে বাড়িতে এগুলো কোনো ইস্যু ছিল না। তার কারণ মানে আমাকে নিয়েই বলো বা ভাইকে নিয়েই বলো, বাবা মা ছেড়ে দিয়েছেন যে যা করবি তোদের জীবন, তোরা তোদের মতো করে যা করতে চাস কর। কাজেই সেই সুযোগ সুবিধাটা আমার বরাবরই ছিল। ওই বাড়িতে একটা নিজের স্ট্রাগল চালাতে হচ্ছে, সেইটা আমার কখনো ঘটেনি। সেই প্রিভিলেজটা আমার বরাবরই ছিল যে আমার ওইটার বাইরে গিয়ে আমি অন্য জিনিসপত্র ভাবতে পেরেছিলাম, সেই সাপোর্টটা বরাবরই ছিল। থিয়েটার থেকে যখন একটা কাজ করলে, প্রথম যখন ক্যামেরার সামনে অভিনয় করলে, তখন সেটা কেমন লাগলো এবং এইটাকে কেরিয়ার হিসেবে বেছে নিলে, তো এই জার্নিটা একটু বলো। দুটো ব্যাপার, এক হচ্ছে তখনই আমি ব্যাপারটাকে কেরিয়ার হিসেবে বেছে নিইনি। প্রথম ক্যামেরার কাজ তো আমি খুব একটা সিরিয়াসলি, মানে আজকে ওই যে বলছিলাম না, আমি অভিনয় নিয়ে আগের থেকে অনেক বেশি সিরিয়াস হয়েছি। তার কিছু সুফলও আছে, কিছু কুফলও আছে। সুফলটা ছিল যে সিরিয়াসলি না নেয় অনেক ব্যাপার খুব সহজ হয়ে যায়, যে আচ্ছা স্টেজ ব্যাপারটা এরকম, ক্যামেরা ওইদিকে থাকছে, এটা করতে হবে, এটা করতে হবে। আর প্রচুর লোক জিজ্ঞেস করলে তো আমাকে মানে হেল্প করেই দিচ্ছে, যে এটা আমি বুঝতে পারছি না, এটা কি করব। সেই হেল্পগুলো নিয়ে আমার কাছে আরো বেশি এক্সাইটিং ছিল ওই জায়গাটা, যে এই প্রথম ক্যামেরা, লাইট, ট্রলি, জিমি জিপ, এই এত জিনিসপত্র চোখের সামনে দেখা একটা সেট, এই এক্সাইটমেন্টটা দিয়ে আমার প্রথম কাজটা হয়ে গেছিল। ডেফিনেটলি হয়তো ডিফিকাল্ট হতে পারতো বা কি, মানে ডেফিনেটলি এখন সেই কাজগুলো দেখলে মনে হয় আরো কত বেটার করতে পারতাম। যে কোনো কাজ দেখলেই আমার কয়েকদিন পরেই মনে হয় যে এটা হলো না, এটা আরো অনেক কিছু বেটার করতে পারতাম। তখন কেন বুঝলাম না, এখন কেন বুঝতে পারছি, এটা সময় মতো কবে বুঝবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যেটা বলছিলে যে মানে কেরিয়ার হিসেবে নেব কিনা, এটা নিয়ে আমি এখনো দ্বিধাগ্রস্ত। মানে আমি এখনো খুব একটা মানে শিওর নই যে আমি ফুল টাইম অ্যাক্টর কিনা, হব কিনা আর কি। আমার করতে ভালো লাগছে, আমি চেষ্টা করছি সেই কাজগুলোই করার, ডেফিনেটলি আমার চেষ্টাটা সেটাই মূলত করার, কিন্তু পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় সেটাও আমাকে একটু ভাবতে হবে। এই যে বলছো যে এখনো দ্বিধা রয়েছে, মানে কিছুটা কি আনসার্টেন লাইফ বলে বা একটা অনিশ্চয়তা? আনসার্টেন লাইফ বলে নয়, এই কারণেই, কারণ আমি যে সময়ে বেড়ে উঠেছি এবং বড় হচ্ছি, আরো হতে থাকবো, বুড়ো হতে থাকবো বড় হওয়ার পর, সেই সময়টায় কিছুতেই সার্টেনিটি নেই। আগে লোকে ভাবতো কি এগুলো অড জব, এগুলো সার্টেনিটি নেই। একটা ধরনের কাজ আছে যেটায় সার্টেনিটি আছে, যে প্রতি মাসে মাসে স্যালারি, এবং একটা সময়ের পর তুমি 60 বছর বা 65 বছর পরে রিটায়ার করলে তারপর তুমি পেনশন পাচ্ছ। এই কনসেপ্টটা নেই। প্রাইভেটাইজেশন চলে এসছে এমন জায়গায়, কর্পোরেটাইজেশন চলে এসছে এমন জায়গায়, এই জব সিকিউরিটি বলতে আমাদের মাথায় যে ধারণাগুলো ছিল সেগুলো আর এক্সিস্ট করে না। সেই জায়গা থেকে আমার এই ভাবনাটা নয়, আমার ভাবনা অন্য অনেকগুলো জায়গা থেকে। মহিলা ভক্তের সংখ্যা বাড়লো? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা যদি ভক্ত তৈরি হয়ে থাকে তারা বলতে পারবেন ভালো। মিডিয়া এবং বন্ধু বান্ধবরা কি বলছে? দেখো, বন্ধু বান্ধবদের মধ্যে তো সেভাবে ভক্তকুল তৈরি হওয়া মুশকিল, বন্ধুরা বন্ধুই হয়। ডেফিনেটলি মানে একটা বড় কাজ বেরোলে, যে কোনো
কাজের পরই দেখবে কিছুদিনের জন্য তুমি একটা অ্যাপ্রিসিয়েশন পেতে থাকো যাদের তুমি চেনো না এরকম লোকজনের কাছ থেকে। তো সেটা খুব ইন্টারেস্টিং বটেই, তবে বাদবাকিটা আমার পক্ষে বলা একটু মুশকিল, বেড়েছে কি বাড়েনি। একটা কমেন্ট বলো, মানে এই চরিত্রটা করার পর মানে প্রচুর ক্লিপিংস তো সোশ্যাল মিডিয়ায় এসছে, ছোট ছোট করে বেরিয়েছে বা ওটিটিতে যারা দেখেছেন, একটা কমেন্ট সিনেমাটা, তো একটা কমেন্ট বলো যেটা তোমার খুব মানে ভালো লেগেছে বা মনে রেখে দিয়েছো এই কমেন্টটা। একজন, তাকে আমি চিনি, সে আমার এক সিনিয়র, আমার এক দাদা। সে বহু বছর কলকাতায় ফিরতে পারেনি নানা কারণে, বাইরে কাজ করছে, বিদেশে থাকে। তো অনেকদিন পর সিনেমাটা দেখে ও মানে ওর জাস্ট কলকাতার কথা মনে পড়েছে এবং অনেক কথা মনে পড়ে গেছে, যে বহুদিনের ফিরতে না পারা অনেক কিছু মনে পড়ছিল। তো ফোন করে অনেকক্ষণ ধরে কথা হলো ওর সাথে, এবং সেই কথার টপিক নানা বিষয়ে চলে গেছিল। কিন্তু ওই যে অনেকদিন পর একজনের আবার মনে পড়ছে একটা জিনিস, সেটা আমার নিজের কাছে খুব ব্যক্তিগত মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল খুব সেই বিষয়টা, যে কারণ সত্যিকারের কাউকে নাড়া না দিলে তার পক্ষে অতটা চার্জড আপ হয়ে ওই পুরো বাকি অ্যাকশনটা করা সম্ভব না। সেটা আমার কাছে খুব এনকারেজিং ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক আছে, যাক, মানে অন্তত এই ব্যাপারটা তো হচ্ছে। জার্মানি যেতে চেয়েছিল কিন্তু যাওয়া হয়নি এবং যেতে পারেনি, আলটিমেটলি থাকতে পারেনি জার্মানি, কলকাতাকে এতটা ভালোবেসেছে আমরা দেখেছি চরিত্রটা বা সিনেমাতে। যদি শাওনদাকে জিজ্ঞেস করি, কলকাতাকে ঠিক কতটাই ভালোবাসতে কি তুমি পেরেছো, যে কলকাতা ছেড়ে চলে যাওয়া, বা সেটা কাজের সূত্রে হোক অন্য কোথাও হোক, সেটা তোমার পক্ষে সম্ভব হবে না? দেখো, আমার কাছে সেরকম সুযোগ যদি আসে কিছুদিনের জন্য বাইরে গিয়ে থাকার, আমি ডেফিনেটলি বাইরে যাব। কিন্তু যদি আমায় জিজ্ঞেস করো যে সারা জীবনের জন্য কলকাতার বাইরে গিয়ে থাকতে হবে, আমার ধারণা আমার পক্ষে সেটা সম্ভব না। কিছুদিনের পরে খুব হাঁসফাঁস করা শুরু করবে এবং মনে হবে কত তাড়াতাড়ি ফিরবো। কিন্তু একটা সার্টেন, ধরো 2 বছর 3 বছর এরকম একটা টাইম ফ্রেমে আমি থাকতে পারি বলে আমার ধারণা। কিন্তু আমাকে যদি বলা হয় এখন 20 বছরের জন্য বাইরে গিয়ে থাকতে, আমি পারবো না। কলকাতায় খানিকটা ভালোবেসেই ফেলেছো। ডেফিনেটলি। এবং কি কি কাজ আসছে একটু শুনি, যে পাইপলাইনে কি কি কাজ রয়েছে এই মুহূর্তে? একটা ওয়েব সিরিজ আছে, তবে সেটার ব্যাপারে এই ওয়েব সিরিজ বাদ দিয়ে আর কিছু এই মুহূর্তে আমি বলতে পারবো না। একটা স্ক্রিপ্ট লেখার কাজ জাস্ট শেষ হলো, সেটা আমরা বেশ কয়েকজন একসাথে সেই স্ক্রিপ্টটা লিখেছি। এবার তারপরে বাদ বাকি কাজকর্মগুলো শুরু হবে, মানে প্রি প্রোডাকশনে আর যা যা জিনিসপত্র পড়ে। আর একটা লেখা শুরু করেছি নিজে, এবং সেটার পাশাপাশি প্ল্যান হচ্ছে যে সেটা কিভাবে এক্সিকিউট করব। একটা নাটকের কাজ খুব জাস্ট শুরু হবে, রিহার্সাল শুরু হবে এর মধ্যে থেকেই, সেটাও এই বছরই শো হবে। মোটের ওপর এই আপাতত বলার মতো। অঞ্জনদার সাথে কাজ নিয়ে কথা হয়েছে, মানে তার পরিচালনায় কাজ বা তার সাথে কোনো কাজ নেই? মানে অঞ্জনদার সাথে আর কোনো কাজ হয়েছে কিনা, হ্যাঁ, কিন্তু এই সেটা আর কি ক্রমশ প্রকাশ্য। তাহলে আরো একটা চমক তো নিশ্চয়ই রয়েছে, দেখতে পাবো। তো এই আরেকটা কথা বলো, যে এতদিন কাজ করতে করতে এখানে একটু বন্ধুত্ব তো হয়ে গেছে বলা যায়। তো অঞ্জন দত্ত সবসময় বলতেন যে মন খারাপ হলেও মৃণালদার বাড়ি যেতেন, মৃণাল সেনের কাছে যেতেন। তুমি কিছুটা শেয়ার করো খারাপ লাগা ভালো লাগাটা? হ্যাঁ, কিছুটা তো ডেফিনেটলি করি। অনেক সময় কি হয় বলতো, আসলে মানে একটা কিছু হয়তো মনে হচ্ছে নিজের, সেটা দেখবে সব সময়তে তুমি চাইলেও এক্সপ্রেস করতে পারবে না। সেটা হয়তো কিছুটা আমার ভাষাগত সীমাবদ্ধতা বা কিছুটা ভাবনাগত সীমাবদ্ধতা। কিন্তু মানে অঞ্জনদার সাথে এমন অনেক কথা হয়েছে যেটা মানে একটা খুব ভালো বন্ধু না হলে যাকে সেই কথাগুলো বলা সম্ভবই না, ডেফিনেটলি সেই জায়গাটা হয়েছে। এবং আরো নতুন নতুন কাজের অপেক্ষায় রয়েছে। যারা ইতিমধ্যে এই ছবিটাকে ভালোবেসেছে, তোমাকে ভালোবেসেছে, রঞ্জনের চরিত্রকে, তো বড় পর্দা এটা একটা মানে বড় ব্রেক তোমার কাছে। তো কি বলবে শেষে সেই ছবি নিয়ে? এই ছবিটা নিয়ে আমি আপ্লুত, আমি এক্সাইটেড। এবং এই ছবিটা তো শুধু আমার ছবি নয়, এটা একটা শহরকে নিয়ে ছবি। এবং আবার আমি ছবিটা নিয়ে একটু কিছুটা মানে আত্মপক্ষ সমর্থনের মতোই বলবো, আমি কিছুটা দুর্বল এই ছবিটা নিয়ে। কারণ অনেকগুলো প্রথাগত সিনেমা বানানোর যে ধরন, এই সিনেমাটা সেটাকে ফলো করেনি, এবং সেটাই এই সিনেমাটার জোরের জায়গা। তা আমি চাই এরকম প্রচুর কাজ আরও করতে, যেটা এক্সপেরিমেন্ট করবে এবং প্রচুর মানুষ ভালোবাসবেন। কারণ এই সিনেমাটা তো একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, যে এক্সপেরিমেন্টাল সিনেমা হলে
ছকে বাঁধা গল্প বলার ধরনের বাইরে বেরোলেও মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং মানুষ যথেষ্ট আনন্দ নিয়ে সেই জিনিসটা দেখেন। তো কেন সেই এক্সপেরিমেন্টের জায়গাটাকে আমরা আরো বাড়াবো না? আমার মনে হয় সেটা প্রত্যেকের জন্যই আরো অনেক নতুন জায়গা খুলে দেবে, সেই এক্সপেরিমেন্ট করার প্র্যাকটিসটা।